বেশ কয়েকদিন ধরেই আপনারা অনেকেই এই সেটটা টিউটোরিয়াল চাইছিলেন, তো আজকে সেটাই দেওয়ার চেষ্টা করব। তার জন্য লাগবে এরকম একটা ব্যাঙ্গেল, সিল্ক থ্রেড আর এরকম পার্ল। বাই দ্য ওয়ে, এটা দিয়ে আমি একটা চকার বানিয়েছিলাম, তো আমার কাছে এখন পার্ল অ্যাভেলেবেল নেই বলে এইগুলো থেকেই খুলে এসব ভাবতে ভাবতেই হঠাৎ মাথায় এলো এই চুড়ি দিয়ে তো একটা বানানোই আছে, তো একই জিনিস আমি দুটো বানিয়ে কি করব। তার চেয়ে ভালো হবে এই ওয়েস্ট ব্যাঙ্গেলটাকে ইউজ করি, তাহলে জিনিসটাও আবার নতুন করে ব্যবহার করা যাবে আর ওই চুড়িটাও আমি আলাদাভাবে পরতে পারবো। তো ব্যাপারটা মাথায় আসতেই চুড়িটাকে প্রথমে B7000 আঠাটা দিয়ে জোড়া লাগিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়। তারপর সিল্কের সুতোটাকে এরকম মোটাভাবে নিয়ে চুড়ির সাথে ওই একই আঠা দিয়ে পেঁচিয়ে দেবো। আমার একটা সমস্যা হচ্ছে, আমি একই জিনিস দুটো বানাতে পারি না, মানে কিছু না কিছু আলাদা আমাকে করতেই হবে, না হলে মানসিকভাবে ঠিক শান্তি লাগে না। আজকেও হয়েছে তাই, বারবার যেন কানের কাছে কেউ বলছিল, আরে ড্রিম ক্যাচারের ডিজাইনই যখন করবি বড় করে বানা, তোর তো অনেক দিনের শখ একটা ড্রিম ক্যাচারের। হাই, আমি নীলাঞ্জনা, ওয়েলকাম টু এন্ডেকর। বড় ড্রিম ক্যাচার বানানোর জন্য এরকম লাগবে গোল একটা ফ্রেম। আমার কাছে এরকম একটা ভাঙা এমব্রয়ডারি ফ্রেম ছিল, তো এটাকে আজকে ব্যবহার করব। সবসময় ছোট এমব্রয়ডারি ফ্রেম দিয়েই সেলাই করে অভ্যস্ত, কিন্তু এই ফ্রেমটা আমি অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু আফসোস এর কোয়ালিটি এতটাই খারাপ, 2-1 দিন ব্যবহার করেই এটা ভেঙে গেছে। এই ভাঙা জিনিসটা দিয়েই বানাবো ড্রিম ক্যাচার, আর যেটা আস্ত গোল রয়েছে ওটাকে রেখে দেবো অন্য একটা কিছুর জন্য। ভাঙা অংশটা দুপাশ থেকে কেটে ফেলে দিয়ে B7000 আঠা দিয়ে জুড়ে নিয়েছি। এই পুরো ফ্রেমটাকে মুড়িয়ে নেওয়ার জন্য আমি সিল্ক থ্রেডটা ব্যবহার করেছি। আমি এখানে ব্যবহার করেছি এরকম সিল্ক থ্রেড, তবে আমি বলবো আপনারা যদি বড় কোনো কিছুতে করতে চান এরকম উল বা মোটা সুতো ব্যবহার করুন। যখন ছোট চুড়িটাই করেছিলাম সিল্ক থ্রেড দিয়ে খুব ইজিলি হয়ে গেছিল, কিন্তু এই বড় জিনিসে করতে গিয়ে আমাকে যে কি ঝামেলা পোহাতে হয়েছে। কখনো মানি প্ল্যান্টের সাথে পেঁচিয়ে যায়, আবার কখনো আঠার বোতলটা টেনে নিয়ে আসে, তো কখনো ছুরি কাচি। তো যাই হোক, 2-3 বার করে চুড়ি টাইপের জিনিসে সুতো পেঁচাতে পেঁচাতে আমি এই সুতো পেঁচানোর টেকনিকটা ভালোভাবে বুঝে গেছি। আগে সুতো পেঁচাতাম সুতোটাকে জড়ো করে, এতে করে বেশ মোটা একটা লেয়ার হতো, কিন্তু দেখতে অতটা ভালো লাগতো না। কিন্তু তারপরে খেয়াল করলাম এই চুলটাকে এরকম যেভাবে পার্লারে স্ট্রেট করে না, সেরকম ভাবে করে একদম পাতলা করে লেয়ার করলে একদম স্মুথ হয় লেয়ারটা, আর দেখতেও ভালো লাগে। কথা বলতে বলতে আমার কিন্তু পুরো রিংটায় কালো সুতো পেঁচানো শেষ। এবারে লাগবে ড্রিম ক্যাচারের মাঝের জালির মতন অংশ তৈরির জন্য সুতো। এখানেও আমি ওই সিল্কের সুতোটাই নিয়েছি, এখানে 7 তার করে সুতো নিয়েছি, এটাকেই ডবল করে দেবো, মানে 14 তারের সুতো। এবারে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী ওই রিংটার সাথে এই সুতোটা অ্যাটাচ করে নেব। এখানে যে নর্মাল গিট দেওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এইভাবে দিলে পরে গিটটা দেখা যায় না, সেই জন্য আমি এইভাবে দিয়েছি। এবার লাগবে কিছু বিটস। আমি এখানে নিয়েছি কাঠের বিটস। এগুলো সেই মনে আছে অনেক আগে হাতের ব্রেসলেট মতন পাওয়া যেত, আমার ভাইয়েরও একটা ছিল, ওরটা খারাপ হয়ে যাওয়ার পরে আমি এটাকে এরকম ভাবে মালা মতন করে রেখেছিলাম যাতে পরে কাজে লাগাতে পারি। এখান থেকে আমি উডেন কালারের বিডস গুলো নিয়েছি। এবারে অ্যাটাচ করে রাখা সুতোর মধ্যে একটা করে বিড ইনসার্ট করব। এবারে যে সুতোটার মধ্যে ওই বিডসটাকে রাখলাম সেই সুতোটাকে কিছুটা দূরে নিয়ে গিয়ে রিংটার সাথে আবার অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করার পদ্ধতিটা হবে কম্বল মুড়ি সেলাইয়ের মতন, মানে ব্ল্যাঙ্কেট স্টিচ আর কি। এরপর আবারও একটা বিডস নিয়ে সেটাকে সুতোর মধ্যে রেখে আবার কম্বল মুড়ি সেলাই দিয়ে নেব রিংটার সাথে। প্রথম লেয়ারে এই কম্বল মুড়ি সেলাইটা কতটা দূরে দূরে দেবেন সেটা আগে থেকে ঠিক করে নিলে ভালো হয়, মানে সবচেয়ে ভালো হয় যদি মার্ক করে নিতে পারেন যে এতটা ডিস্টেন্সে আপনি এই এক একটা করে কম্বল মুড়ি সেলাই দেবেন। এটা আবার ডিপেন্ড করবে আপনি ডিজাইনটা কেমন চাইছেন, মানে ধরুন আপনার খুব ফাঁকা ফাঁকা ডিজাইন পছন্দ, তো সেক্ষেত্রে ডিস্টেন্সটা বাড়িয়ে নিতে হবে। যত ডিস্টেন্স বাড়াবেন ডিজাইনটা তত ফাঁকা ফাঁকা হবে, আর দুটো সেলাইয়ের মধ্যে গ্যাপটা যত কমাবেন ডিজাইনটা তত একটু ঘিঞ্জি মতন হবে। তবে যেহেতু এটা সুতোর কাজ, ঘিঞ্জি হলেও দেখতে কিন্তু এটাই বেশি ভালো লাগে। আমার এখানে যে সমস্যাটা হয়েছিল, আমি এর যে কতটা ডিস্টেন্সে আমি এক একটা স্টিচ দেব সেটা আমি আগে থেকে মার্ক করে নিইনি, যে কারণে পরবর্তীতে এই গ্যাপগুলো সমান করতে আমার বেশ অনেকটা সময় চলে গেছে। আগে থেকে যদি আমি মার্কিং করে নিতাম তো পরপর সেই অনুযায়ী স্টিচ দিয়ে গেলে সময় অনেকটাই কম লাগতো। তো এইভাবে পুরো স্টিচটা কমপ্লিট করব একটা বিটস আর একটা করে সেলাই দিয়ে। তো টোটালে আমার 10টা বিটস লেগেছে এখানে। এইবারে বাড়তি যে সুতোটা আছে সেটাকে চাইলে এই শুরুর জায়গাতে অ্যাটাচ করে দিয়ে তারপরে আবার সেলাইটা শুরু করা যায়। যেমন এই পেন্ডেন্টটার ক্ষেত্রে এই জায়গা থেকে আমি সেলাইটা শুরু করেছিলাম, তাই একটা করে বিটস ঢুকিয়ে প্রথম রাউন্ড শেষ করার পর আবার এখানে এসেই কিন্তু মিশেছিলাম। তারপর এই সুতোটাকেই সরাসরি এই পুঁথিটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম। তবে এবারে আর সেটা করব না, মানে এই সুতোটাকে আর স্টার্টিং পয়েন্টে নিয়ে যাব না, একটা বিট নিয়ে প্রথম যে বিটটা অ্যাটাচ করেছিলাম তার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেব। এরপর সুতোর মধ্যে আরও একটা বিট ইনসার্ট করব, তারপর নেক্সট যে বিটটা আগের লেয়ারে ছিল তার মধ্যে দিয়ে ঢুকিয়ে নেব সুতোটা।
এই ড্রিম ক্যাচার বানানোর শুরুর দিকটায় মনে হতে পারে কোনো ডিজাইনই আসছে না, শুধু শুধু খাটনি করছে। তবে এরকম আশঙ্কার মধ্যে 4-5টা লেয়ার দিয়ে ফেলতে পারলেই কিন্তু ডিজাইনটা বোঝা যায়। এই ডিজাইনগুলো ড্রিম ক্যাচার ছাড়াও পেন্ডেন্ট বা ইয়ারিংসে বেশ ভালো লাগে দেখতে। পুরনো পুঁতির মধ্যে সুতো ইনসার্ট করার পর আবার একটা নতুন পুঁতি ঢুকিয়ে নেক্সট পুরনো পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে যেতে হবে। এইভাবে করে আমি সেকেন্ড লেয়ারটাও করে নিয়েছি। এবারে থার্ড লেয়ারে ঢোকার আগে দেখুন আমি কিন্তু আগে থেকেই একটা বিটস সুতোর মধ্যে ঢুকিয়েই রেখেছি। এবার সেকেন্ড লাইনের যে বিটসগুলো আমি ইনসার্ট করেছিলাম তার মধ্যে দিয়ে এক এক করে সুতোটাকে পাস করিয়ে নেব। তবে যদি আপনারা আমার এই পেন্ডেন্টটার মতন কমপ্লিটলি বিডের একটা ড্রিম ক্যাচার চান, সেক্ষেত্রে আগে যেভাবে বিড ইনসার্ট করা হচ্ছিল ঠিক সেই পদ্ধতিতেই পুরোটা কমপ্লিট করতে হবে। যদিও আমি এই পেন্ডেন্টটার ক্ষেত্রে ছোট ছোট বিডস ইউজ করেছিলাম 2টো লেয়ার কমপ্লিট হওয়ার পর। তবে আমার এবার ইচ্ছে পুরো ড্রিম ক্যাচারটা সুতোর হবে, শুধু সাইডের 2টো লেয়ারে বিডস থাকবে। তাই জন্য থার্ড লেয়ারে এসে আমি আর কোনো বিড ইনসার্ট করছি না, যে বিডগুলো আগে থেকে ইনসার্ট করা আছে তার মধ্যে দিয়ে শুধু সুতোটাকে পাস করে নিয়ে যাচ্ছি। একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কিন্তু সুতোর টান টান রাখাটা খুব বেশি ম্যাটার করে। মানে প্রথম দিকে চেষ্টা করতে হবে যে সুতোটা যাতে টান টান থাকে সেইভাবে স্টিচগুলো দেওয়ার। তবুও দেখা যায় যে স্টিচের মাঝখানে একটুখানি সুতো লুজ হয়েও যায়, তো সেটাকে কিন্তু প্রত্যেকটা লেয়ার কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করে টাইট করে নিতে হবে। না হলে পুরো ডিজাইনটা শেষ করলে দেখা যাবে সেটা আর সিমেট্রিক দেখাচ্ছে না, মানে একটু ব্যাকাতেরা হয়ে গেছে। তখন সেটাকে অ্যাডজাস্ট করতে নিলে একটু কষ্ট বেশিই হবে। কথা বলতে বলতে থার্ড লেয়ারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই বিটসটার মধ্যে ইনসার্ট করে দিলেই কিন্তু থার্ড লেয়ার কমপ্লিট হয়ে যাবে। তবে এখানে একটা সমস্যা হয়ে গেছে যে সুতো যা নিয়েছিলাম সেটা এই পর্যায়ে এসে প্রায় শেষ হয়ে গেছে। বাড়তি যেটুকু আছে ওটাতে আর পুরোটা কমপ্লিট হবে না। তাই ভেবেছি এই বিটটার এখান থেকেই আর একটা সুতো অ্যাটাচ করে নেব, যাতে পরবর্তীকালে বোঝা না যায়। ড্রিম ক্যাচারের যতগুলো ভিডিও আমার চোখে পড়েছে প্রত্যেকটাতে দেখেছি একটা সুতো নিলেই সেটা দিয়েই কমপ্লিট হয়ে যায়, কিন্তু জানি না আমার কি কপাল, যেখানেই যাই আমাকে সবকিছু গোজামিল দিয়েই কাজ করতে হয়। তো কপাল যখন আমারই, দোষারোপ করে তো লাভ নেই, তাই এর থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় তাই ভাবি চলুন। প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কিভাবে অ্যাটাচ করব, তারপর এটা ওটা চেষ্টা করতে করতে হয়ে গেছে। এই ব্যাপারটা ঠিক কতটা বোঝাতে পারবো জানি না, একটু দেখে বুঝে নিতে হবে। যে সুতোটা বাড়তি ছিল সেই সুতোটা ওই বিটসটার মধ্যে দিয়ে তো প্রথমে ইনসার্ট করিয়েছি, তারপর সুতোটা মানে পুরো ব্যাপারটা যাতে একটু টান টান থাকে তাই জন্য ওই সুতোটাকে উল্টো দিকে বেঁধে নিয়েছি দেখুন। তারপরে নতুন সুতোটাকে ওই সুতোটার আগে মানে বিটসের আগের জায়গাটাতে গিট দিয়ে দিয়েছি। এরপর নতুন নেওয়া সুতোটাকে বিটসের মধ্যে দিয়ে পাস করিয়ে বিটসের ভেতরের দিকটায় একটু ফেব্রিক গ্লু লাগিয়ে গিটটা যে বেঁধেছিলাম সেই গিটটাকে টেনে ওই বিটসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যাতে বাইরে থেকে দেখে বোঝা না যায় এখানটা অ্যাটাচ করা হয়েছে। এই অবস্থায় কিছুটা সময় রেখেছিলাম যাতে আঠাটা ভালোভাবে শুকিয়ে যায়। এবারে বাড়তি যে সুতোটা ছিল সেই সুতোটার সাথে নতুন সুতোটা ভালো করে গিট দিয়ে নিয়েছি, এতটাই ভালো করে যে নতুন সুতোটা ছিঁড়েই গেল। বললাম না ঝামেলার কপাল আমার। তো আর কি করা, পুরোনো পদ্ধতিটাই আবার রিপিট করে সুতোটা অ্যাটাচ করে নিলাম। তারপর অবশ্যই বিটসটার ভেতরের দিকটাতে ফেব্রিক গ্লু লাগিয়ে দুপাশের দুটো গিটকে এমনভাবে ইনসার্ট করে দেবো যাতে বাইরে থেকে দেখে এই সমস্ত গোজামিলের কথা কেউ জানতে না পারে। এইভাবেই আমার থার্ড লেয়ারটা কমপ্লিট হলো। এবারে থার্ড লেয়ারের দুটো বিটসের মাঝখানে যে ফাঁকা জায়গাটা ছিল সেই জায়গাটাতে এই সুতোটা দিয়ে একটা করে কম্বল মুড়ি সেলাইয়ের মতন দিয়ে নেব। এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই পুরো রিংটা পূরণ হয়। ফোর্থ লেয়ারটা এভাবে দুটো বিটসের মাঝখানে সেলাই দিতে দিতে যাবে। তারপর ফিফথ থেকে শেষ অবধি দুটো সেলাইয়ের মাঝখানে একটা করে সেলাই দিতে হবে। এই পর্যায়ে এসে কাজটা ভীষণ ইজি, শুধুমাত্র খেয়াল রাখতে হবে যাতে সুতোটা টান টান থাকে। প্রত্যেক লেয়ারে সুতোর টানটা সব দিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, না হলে পরবর্তীকালে সিমেট্রিক থাকবে না। শেষের লেয়ারগুলোতে এক একটা করে স্টিচ দিতে একটু অসুবিধা হবে, মানে দুটো সেলাইয়ের মধ্যে গ্যাপটা যেহেতু কমে গেছে তাই তার মাঝখানে একটা করে সেলাই দিতে গেলে একটু অসুবিধাই হচ্ছিল। এই জায়গাতে সুই অথবা কুরুশ কাঁটা ব্যবহার করা যেতে পারে, আমি কুরুশ কাঁটা দিয়ে করেছি। ফাঁকা জায়গাটা ঠিক কতখানি পূরণ করবেন সেটা আপনার নিজের ডিজাইনের উপর নির্ভর করবে। আমি চেয়েছিলাম পুরোটাই যাতে ভরাট হয়ে যায়, তাই জন্য একেবারে শেষ অবধি করেছি। তবে যদি আপনারা মাঝের অংশটা কিছুটা ফাঁকা রাখতে চান বা অন্য কোনো চার্মস হ্যাং করতে চান, তো সেক্ষেত্রে 2-3টে লেয়ারের পর এক্সট্রা যে সুতোটা থাকবে সেটাকে লুপের এমন জায়গায় বেঁধে দিতে হবে যাতে পুরো ব্যাপারটা সিমেট্রি লাগে। আমার এই ড্রিম ক্যাচারের শেষের অংশটাই এসে ছোট ছোট লুপগুলো একটা আরেকটার উপরে হয়ে একেবারে জড়সড় হয়ে গেছিল, সেই কারণে এরকম একটা কাটা কম্পাস বা সরু কিছুর মাধ্যমে ওই লুপগুলো সমান করে
করে দেওয়ার চেষ্টা করছি। এবার কিন্তু এক্সট্রা সুতোটা আমি ওই লুপের সাথেই আটকে দিয়েছি। এরপর আমার ডিজাইন অনুযায়ী ওই মাঝের জায়গাটা একটা বিডস রাখবো, তাই জন্য এক্সট্রা সুতোর মধ্যে একটা বিড ইনসার্ট করে নিচ্ছি। বাড়তি সুতোটাকে এবার অপোজিট দিকে লুপের সাথে টাইট করে আটকে দেবো। স্ক্রিনের বাঁ দিকে থাকা ওই গামছা, নাইট ল্যাম্পের মাথাটা আর ময়ূরের পালকটাকে একটু মার্জনা করবেন। নর্মালি আমার ভিডিওতে ওরা এখানে আসতে চায় না, কিন্তু আমার ছেলেটা ওদেরকে সহ আরো অনেককে জোর করে ধরে আনে ভিডিও স্ক্রিনে। বাকিদের আগেই সরিয়ে দিয়েছিলাম, কিন্তু এরা কোন ফাঁকে রয়ে গেছে আমি আসলে খেয়াল করিনি। তো যাই হোক, ওই কাঠের পুঁতিটার সাথে যে গিটটা দিয়েছিলাম সেটা যাতে একটু টাইট হয় তাই জন্য গ্লু দিয়ে নিয়েছিলাম একটুখানি। আসলে সিল্ক থ্রেড তো, তাই অনেক তাড়াতাড়ি ওই গিটগুলো খুলে যেতে চায়, সেই জন্য এটা করেছিলাম। পরে কোথাও লাগতে পারবে ভেবে প্রথম যে এক্সট্রা সুতোটা ছিল সেটা কাটিনি, তাই এখন কেটে সাইডে যে সুতোগুলো ছিল সেগুলোকে ওই বিটসের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি যাতে বাইরে থেকে দেখা না যায়। আবার মাঝের বিটসের ক্ষেত্রেও সুতোটা যে এক্সট্রা ছিল সেটাকে আবার বিটসটার মধ্যে দিয়ে ইনসার্ট করিয়ে দিয়ে তারপর কেটে দিয়ে গ্লু করে দিয়েছি যাতে সুতোটা সহজে খুলে না আসে। এইগুলো আসলে কোনো নিয়ম নয়, তবে আমার মনে হয়েছে যেহেতু আমি সিল্ক থ্রেড ইউজ করেছি তো আঠা না দিলে খুলে আসতে পারে, সেই জন্য এই কাজগুলো করেছি। এবারে এই ড্রিম ক্যাচারের নিচের দিকটাতে হ্যাং করার জন্য 5টা মাপ মতন দড়ি বানিয়ে নেব এই সিল্কের সুতোটা দিয়েই। সাথে ছোট্ট একটা দড়িও বানিয়ে নেব যাতে ড্রিম ক্যাচারটাকে কোনো কিছুর সাথে হ্যাং করা যায়। আগে যে 5টা দড়ি তৈরির কথা বললাম সেগুলোকে এইখানে এইভাবে অ্যাটাচ করে নিয়েছি, আর প্রত্যেকটার মধ্যে একটা করে নিয়েছি কালো বিটস। এবার এই কালো বিটসের মধ্যে দেব আটা, তারপর মাপ মতন কেটে রাখা একটা ময়ূরের পালক ওই বিটসের মধ্যে ঢুকিয়ে ভালো করে অ্যাটাচ করে দেব। তবে ফেব্রিক আঠাটা ইউজ করায় বারবার খুলে আসছিল, তাই আমি এখানে B7000 আঠাটা ইউজ করেছি। এখানে এটাই বেস্ট, কোনোভাবেই আর খুলবে না। তবে বাই দ্য ওয়ে, ময়ূরের পালকগুলো কিন্তু আমার ননদের বাড়ির, ওদের ওখানে প্রচুর ময়ূর, তাই এগুলো ওরা এমনিই পায়। 2 বান্ডিল দিয়েছিল, একটা দিয়ে শাশুড়ি মাকে একটা ওই ঠাকুরের যে পাখা থাকে না ওই পাখা বানিয়ে দিয়েছিলাম, আরো কিছু ছিল তো সেগুলো দিয়েই এটা করছিলাম। এই হ্যাঙ্গিং পার্টের 3টে ডিজাইন নিয়ে একটু কনফিউজ ছিলাম, তো পালক যেহেতু অনেক ছিল তাই জন্য শেষে এটাই ফাইনাল করলাম। প্রত্যেকটা পালকই প্রথমে বিটস দিয়ে লাগিয়ে রেখেছিলাম শুধু, তবে দেখছিলাম হাওয়ায় পালক আর সুতোগুলো আলাদা আলাদা হয়ে বাজে দেখাচ্ছে, তাই সুতোগুলোও পালকের সাথে পরে অ্যাটাচ করে দিয়েছিলাম। তবে ভিডিও করার সময় আমি যেভাবেই ঘুরিয়ে দিই না কেন সেই শেষে ক্যামেরার দিকে পেছন দিয়েই দাঁড়ায়, এটা মানে কোনো জায়গাতে একটু শান্তি পাবো না। আজকের ভিডিওটাতে দেখলেন তো আমাকে কত রকমের বাধা বিপত্তি একটার পর একটা টপকে টপকে তারপর কাজটা কমপ্লিট করতে হয়। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।